হঠাৎ রাতেই যুক্তরাষ্ট্রের ভয়ে পদত্যাগ করল সরকার হাসিনা। যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞা সেনাবাহিনীকে। এবার আজকে রাতেই হঠাৎ যুক্তরাষ্ট্রের ভয়ে পদত্যাগ করল সরকার হাসিনা। আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনের মুখপাত্র ম্যাথিউ মিলার নতুন এক বিবৃতিতে হাসিনাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। demand Prime Minister Sheikh Hasina's resignation to ensure free and fair elections in January next year. The protest spearheaded by the Bangladesh Nationalist Party saw the largest turnouts in recent times, with thousands of supporters hitting the streets. জনগণ এখন শুধুমাত্র শেখ হাসিনার পতনের কথাই শুনতে চায়। 100% of the population is in need of humanitarian assistance. And those working heroically. বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেন বাইডেন সরকারের প্রভাবশালী মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এরপর থেকে দেশের রাজনৈতিক মহলে চলমান সমালোচনা যেন থামছেই না। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিদিনই কোনো একটি জরুরি বিষয় নিয়ে বক্তব্য শুরু করেন সংস্থাটির মুখপাত্র। বুধবার দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্যে স্থান পায় বাংলাদেশ প্রসঙ্গ। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের একটি লিখিত বিবৃতি পড়ে শোনান তিনি। The Secretary has just announced a new visa policy under Section 212A3C, known as 3C, of the Immigration and Nationality Act to support Bangladesh's goal of holding free, fair, and peaceful national elections. খালেদা জিয়া, তারেক জিয়ার চালাবেলারা অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে তারা আক্রমণ করে। তাহলে কি ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। নেতা কোথায়? এতিমের অর্থ আত্মসাৎ করে খালেদা জিয়া জেল। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি। তার ছেলে তারেক জিয়া 2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না। লন্ডন যে বসে আছে, এত টাকা কোথা থেকে পায়? জনগণের টাকা আত্মসাৎ করেছে। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী ভাইদের স্বাগতম টুডেজ বার্তার নতুন সংবাদে। সঙ্গে আছে আমি এইচ.এম. রুবেল। হঠাৎ রাতেই যুক্তরাষ্ট্রের ভয়ে পদত্যাগ করল সরকার হাসিনা। যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞা সেনাবাহিনীকে। এবার আজকে রাতেই হঠাৎ যুক্তরাষ্ট্রের ভয়ে পদত্যাগ করল সরকার হাসিনা। আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনের মুখপাত্র ম্যাথিউ মিলার নতুন এক বিবৃতিতে হাসিনাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। মিলার বলেন, বাংলাদেশে অবৈধভাবে লুট করা সব সম্পত্তি ভারতে পাচার করেছেন সরকার হাসিনা। বিরোধী দল বিএনপিকে দমন পীড়ন করেছে সরকার হাসিনা। এজন্য বিএনপি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি, এরও অভিযোগ উঠেছে হাসিনার বিরুদ্ধে। মিলার আরও বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে, গুম করে, তাদের উপর চাপ প্রয়োগ করে তাদের টাকা লুট করেছেন অবৈধ সরকার হাসিনা। এই খবর ডিপার্টমেন্ট অফ স্টেটের কাছে জমা দিয়েছেন বাংলাদেশের এক সাংবাদিক। এদিকে যুক্তরাষ্ট্র কড়া নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সেনাবাহিনীর উপরে। বাংলাদেশে আবারও জাতীয় সংসদ নির্বাচন হবে। 7 জানুয়ারি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়নি। এই জন্য সেনাবাহিনীকে পুনরায় নির্বাচনের দায়িত্ব থেকে সরে থাকতে বলেছেন যুক্তরাষ্ট্রের সরকার জো বাইডেন। পুনরায় এই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও উপস্থিত থাকবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনের মুখপাত্র ম্যাথিউ মিলার। বিস্তৃত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে তোলপাড়। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দর্শক, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। নেতা কোথায়? এতিমের অর্থ আত্মসাৎ করে খালেদা জিয়া জেল। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি। আবার ক্ষমতা বলে। আর তার ছেলে তারেক জিয়া 2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না। লন্ডন যে বসে আছে, এত টাকা কোথা থেকে পায়? জনগণের টাকা আত্মসাৎ করেছে। গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে। অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত, মানি লন্ডারিংয়ের সাথে জড়িত। আমেরিকা থেকে FBI লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে, সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। ভাই ও বোনেরা আমার, পুলিশ হাসপাতালে আক্রমণ করে অ্যাম্বুলেন্সগুলি পর্যন্ত পুড়িয়েছে। কোনো হাসপাতালে কেউ আক্রমণ করে? আমার ভাবতে অবাক লাগে। জানি না আপনারা আমার সাথে একমত কিনা। আপনারা দেখেছেন প্যালেস্টাইনের উপর ইসরায়েলরা কিভাবে হামলা করছে হাসপাতালে।
মা বাচ্চাদের নিয়ে গেছে, মনে করেছে যে হাসপাতালে কেউ আক্রমণ করবে না। ওই ইসরায়েল সেই হাসপাতালে বোমা মেরে সেই নারী শিশু হত্যা করেছে। আর খালেদা জিয়া, তারেক জিয়ার চালাবেলারা অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে তারা আক্রমণ করে। তাহলে কি ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। আন্দোলন করবে, সংগ্রাম করবে আর আমাদেরকে উৎখাত করবে, একদিকে ভালো হয়েছে। সেটা হলো এখন যদি জ্বালাও পোড়াও করে, আর এখন যদি অগ্নি সন্ত্রাস করে, এখন যদি ওরকম মানুষ খুন করে, আমেরিকার ভিসা পাবে না। যাদের কথায় নাচে তারাই খাবে, আমাদের কিছু করা লাগবে না। তারা কিছু লোক জোগাড় করবে, বসে থাকবে, আন্দোলন করবে, করতে দাও, করতে দেবেন, কোনো কথা নাই। আমি বলে দিচ্ছি যে যত আন্দোলন করে করুক, আমরা কিছু বলবো না। নজর রাখতে হবে ওই 13, 14 বা তার পরবর্তীতে 15 যেভাবে অগ্নিসন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে, মানুষকে পুড়েছে, হাত পা কেটেছে, সেটা যেন করতে না পারে। নিজের চোখ, ক্যামেরা সবসময় ঠিক রাখতে হবে, কারণ ওদের আবার ওই দোষ আছে তো, একটা উস্কানি দিয়ে তারপর আবার ছবি উঠায় ওই বাইরের কাছে কাটতে থাকবে। জনগণের ক্ষমতায় তারা বিশ্বাস করে না, তারা মনে করে অন্য কোথাও থেকে এসে নাগরদোলায় চাপিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। কেউ দেবে না, দেয় না কখনো। ব্যবহার করে, ব্যবহার করবে কিন্তু দেবে না ক্ষমতা। এটা হলো বাস্তব কথা। ক্ষমতা একমাত্র জনগণই দিতে পারে, আর সেই জনগণের সেই অধিকার, জনগণের সেই সচেতনতা, সেটা আমরা দিতে পেরেছি এবং এদেশে তা মানুষ জানে। বাংলাদেশে এত উন্নয়ন, তাহলে কি সবটাই বেকার? হার মানলেও শ্রীলঙ্কা পাকিস্তানের কাছেও ভারত অনেকটাই গিয়ে কেনই বা পিছিয়ে পড়ছে বাংলাদেশ? আসল কারণটা কি? পিটার হাস শেখ হাসিনার বদনাম করলেন নাকি বাংলাদেশকে সাবধান করলেন? রাজনৈতিক কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে একটু একটু করে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। বিগত 22 বছরের রেকর্ড ভীষণ খারাপ, অধঃপতনের পথে। তাহলে শেখ হাসিনা কি হাল ধরতে পারছেন না, কিংবা দেশটার মুষ্টিমেয় কিছু মানুষের প্রগতিশীল মানসিকতার অভাবেই এমন দুর্দশা? এই প্রশ্নগুলো উঠেছে সমালোচক মহলে। একটা রিপোর্ট প্রশ্নের ঝড় তুলেছে বাংলাদেশের অন্তরে। হিসেব অনুযায়ী বাংলাদেশের থেকেও এগিয়ে পাকিস্তান। যেখানে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হবে হবে করছে, সেই জায়গাতেই এবার বিশাল বড় ধাক্কা। সমৃদ্ধির ক্ষেত্রে কিন্তু প্রশংসা কুড়োচ্ছে বাংলাদেশ। ভারতকেও ছাড়িয়ে গেছে বলে কেউ কেউ বলছেন, কিন্তু অপর পিঠেই রয়েছে অবনতির ঢাল। যদি বলা হয় বাংলাদেশের ভবিষ্যৎ কি, বাংলাদেশের বহু গবেষণায় বহু বিশেষজ্ঞ নানান ধরনের ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু বেশিরভাগ ভবিষ্যৎবাণী একই দিকে। গত কয়েক দশকে যদি বাংলাদেশের এগিয়ে চলার গতির চিত্রটা দেখেন, তাহলে বুঝতে পারবেন স্বাধীনতার 5 দশকে দেশটা যে গতিতে এগিয়েছে, হয়তো ভবিষ্যতেও সেই গতিতেই এগোবে। দেশটাতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। যদি আগামী 50 বছরের কথা বলা হয়, তাহলে এই সময়কালের মধ্যে বাংলাদেশের আরো উন্নতি অনিবার্য। আর সেই উদ্যোগেই তো অর্থনীতি, খেলাধুলা, শিল্প, সাহিত্য, অবকাঠামোতে জোরালো উন্নয়নের চেষ্টা করছে দেশটার সরকার। বিশ্বমঞ্চেও দেশটার অর্থনৈতিক মর্যাদা থেকে শুরু করে রাজনৈতিক বিষয় গুরুত্ব পাচ্ছে, বেড়েছে মাথাপিছু আয়। কিছু গবেষণা বলছে 2030 সালের মধ্যে বিশ্বের 26তম শীর্ষ অর্থনীতির দেশ হবে এই বাংলাদেশ। কিন্তু এখানে আছে একটা রিস্ক ফ্যাক্টর। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদিও বাংলাদেশের একটা বড় সমস্যা বৈষম্যমূলক আয়, এই বৈষম্য যত বাড়বে ততই কিন্তু দুর্বল হতে থাকবে দেশটার অর্থনীতি। আর সেটাই কাল হয়ে দাঁড়াবে না তো? গত 10 বছরে দেশটা জিডিপি বৃদ্ধি হয়েছে গড়ে 6% বেশি। আশা করা যায় আগামী 50 বছরে এই হার গিয়ে দাঁড়াবে ডাবল ডিজিটে। এই চিত্রটা কিন্তু এতদিন ধরে শোনা যাচ্ছিল। বাংলাদেশের টার্গেট 2030 সালের কথাও গোটা বিশ্ব হয়তো এতদিনে জেনে গিয়েছে, কিন্তু সম্প্রতি পিটার হাসের মুখের কিছু কথা সবটা যেন কেমন এলোমেলো করে দিল। সম্প্রতি ঢাকায় মার্কিন দূতাবাসে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে বৈশ্বিক স্বাধীনতা এবং সমৃদ্ধির উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
যেখানে স্বাধীনতা এবং সমৃদ্ধির সূচকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে। স্বাধীনতার সূচকে বিচার করা হয়েছে দেশগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইনি উপাদান। এখানেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। রিপোর্ট বলছে দীর্ঘ 22 বছর ধরে দেশটার অবনতি হচ্ছে। আশ্চর্যের বিষয় 2023 সালেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ অর্থাৎ ভারত আর পাকিস্তানকে সমৃদ্ধির দিকে ছাড়িয়ে গিয়েছে, কিন্তু অনেকটা পিছিয়ে গিয়েছে স্বাধীনতার সূচকে। ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি রিপোর্টে বাংলাদেশকে তালিকাভুক্ত করা হয়েছে অধিকাংশ ক্ষেত্রে সচ্ছল এবং স্বাধীনতা সূচকে অধিকাংশ ক্ষেত্রে পরাধীন হিসেবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সমৃদ্ধির সূচকে রয়েছে 164টি দেশের মধ্যে ভারত 146তম স্থানে, কিন্তু বাংলাদেশ আছে 99তম স্থানে। পাকিস্তান রয়েছে 150তম স্থানে, অনেকটা এগিয়ে শ্রীলঙ্কা, অবস্থান 72তম। কিন্তু এই চিত্রটাই পুরো বদলে গেছে স্বাধীনতা সূচকে গিয়ে, যেখানে বাংলাদেশের অবস্থান 141তম, ভারতের 104তম, অপরদিকে পাকিস্তানের অবস্থান 113তম। স্বাধীনতা সূচকে বাংলাদেশের থেকেও এগিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, এমনকি পাকিস্তান। আর এই স্বাধীনতা সূচকের শীর্ষ 5টা দেশের তালিকায় রয়েছে ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড আর লুক্সেমবার্গ। অপরদিকে সমৃদ্ধি সূচকের শীর্ষ 5টা দেশ নরওয়ে, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইডেন এবং নিউজিল্যান্ড। যদি 1995 থেকে 2022 সালের সমৃদ্ধি সূচক দেখেন, সেক্ষেত্রে বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে প্রায় 13 পয়েন্ট। এই তালিকায় বারংবার বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়েছে, ওঠানামা করেছে, কিন্তু মধ্য এশিয়ার আঞ্চলিক গড় পয়েন্ট থেকে বেশি পেয়েছে প্রায় 3.9 পয়েন্ট। কিন্তু ওই যে ভালোর পেছনে মন্দ থাকে, দেশটার সমৃদ্ধি বেড়েছে কিন্তু বৈষম্য কমেনি। এমতো পরিস্থিতিতে আটলান্টিক কাউন্সিলিং মনে করছে এই সময়টা বাংলাদেশকে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। সাক্ষরতার হার আর শিক্ষার প্রসার বৃদ্ধির পাশাপাশি লক্ষ্য রাখতে হবে শিক্ষার মান উন্নয়নের দিকে। প্রতিবেদনে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে আওয়ামী লীগ সরকারের কথা। বাংলাদেশের বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান, যিনি দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে একটা কর্তৃত্ববাদী দলীয় ব্যবস্থার ক্ষেত্রে শক্তিশালী পরিবর্তন এনেছেন। তার বিগত 15 বছরের শাসনকালে বিরোধী দল খুব একটা পাত্তাই পায়নি, কিন্তু সমস্যা রয়েছে এখানেই। শেখ হাসিনার সুশাসন স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে ঠিকই, কিন্তু ঝুঁকির মুখোমুখি হচ্ছে কর্তৃত্ববাদী দলীয় ব্যবস্থাগুলো, যা সুশাসনকেই ক্ষতিগ্রস্ত করছে। আর এই ঝুঁকিগুলো কমানোর ক্ষেত্রে সরকারি ব্যবস্থা কিংবা অর্থনীতি কিংবা রাজনীতিতে একটা সুস্থ প্রতিযোগিতা অত্যন্ত প্রয়োজন। এ প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কথা, প্রত্যেক দেশেই দুর্নীতি থেকে শুরু করে অর্থনৈতিক কিংবা রাজনৈতিক অধিকার সুরক্ষিত রাখার লড়াই চলে, কিন্তু মূল সমস্যাগুলোকে এড়িয়ে যাওয়া যাবে না, বরং এই সমস্যাগুলোকে সক্রিয়ভাবে স্বীকার করতে হবে, তার মোকাবিলা করতে হবে। প্রতিটি দেশ অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার সুরক্ষিত রাখতে নানান সমস্যার মুখোমুখি হচ্ছে, কিন্তু সেই মূল সমস্যা কখনোই এড়িয়ে গেলে চলবে না, বরং সেগুলোকে সক্রিয়ভাবে সমাধান করতে হবে। কথাগুলো বলে এখানে কি তিনি ঠুকে দিলেন আওয়ামী লীগ সরকারকে? কোথাও গিয়ে কি পরোক্ষভাবে সমালোচনা করলেন? এমনি থেকেই ভোটের আগে এই পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক খুব একটা মধুর ছিল না। কি মনে হয় আপনার? ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা। Afternoon, everyone. মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিদিনই কোনো একটি জরুরি বিষয় নিয়ে বক্তব্য শুরু করেন সংস্থাটির মুখপাত্র। বুধবার দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্যে স্থান পায় বাংলাদেশ প্রসঙ্গ। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের একটি লিখিত বিবৃতি পড়ে শোনান তিনি। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের লক্ষ্য অর্জনে সহায়তার অংশ হিসেবে একটি নতুন ভিসা নীতির ঘোষণা দেন তিনি। বিরোধী দল কোনো সহিংসতা করলে এই নীতির আওতায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দেয়া হয়। The Secretary has just announced a new visa policy under Section 212A3C, known as 3C, of the Immigration and Nationality Act to support Bangladesh's goal of holding free, fair, and peaceful national elections.
Under this policy, the United States will be able to restrict the issuance of visas for any Bangladeshi individual believed to be responsible for or complicit in undermining the democratic election process in Bangladesh. বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে বাধা দিতে কিংবা ক্ষতিগ্রস্ত করতে চায় এমন কাউকে নতুন এই পলিসি অনুযায়ী ভিসা দেয়া হবে না বলেও জানান ম্যাথিউ মিলার। তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব জনগণ, রাজনৈতিক দল, সরকার, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, গণমাধ্যম সহ সবার। The holding of free and fair elections is the responsibility of everyone: voters, political parties, the government, the security forces, civil society, and the media. নতুন এই ভিসা পলিসি কোনো নিষেধাজ্ঞা কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটি কেবলই একটি ভিসা পলিসি, কোনো নিষেধাজ্ঞা নয়। নির্বাচন বানচাল কিংবা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টিকারীদের ভিসা না দিতেই এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে আছে এমনটা নিশ্চিত করতেই এই ভিসা পলিসি দেয়া হয়েছে। SIGAR with written responses. এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নতুন এই ভিসা পলিসি নিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করেন। তিনি লিখেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে বাধা সৃষ্টিকারীদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আওয়ামী সরকার ভীরু ও কাপুরুষ, তাদের কোনো সাহস নেই, আছে শুধু ভয় ও আশঙ্কা। যদি সাহস থাকতো তবে প্রধানমন্ত্রী পদত্যাগ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করার জন্য নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতেন। কারাগারে আদালত বসিয়ে বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায় চায় রাষ্ট্রপক্ষ। কালকে আপনারা শুনেছেন রাষ্ট্রপক্ষের কৌশলী এই কথা বলেছেন। গতকাল রাষ্ট্রপক্ষ আদালতকে বলেছে, যেহেতু খালেদা জিয়া আদালতে আসতে চাচ্ছেন না, তাই মামলার কার্যক্রম স্থগিত করে রায় ঘোষণার দিন ধার্য করুন। মামলার কার্যক্রম স্থগিত করে রায় ঘোষণার দান, মানে তাদের যে ইন্টেনশনটাই তো হচ্ছে যে বিএনপির নেত্রীকে মানে ন্যায় বিচারের মাধ্যমে না, প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই আটকে রাখো, শাস্তি দাও, তাকে বিপন্ন করো, বিপর্যস্ত করো, অসুস্থতায় তার শারীরিক ক্ষতি হোক, এইগুলো তারা চায়। এই যে আমরা বারবার আপনাদেরকে বলেছি, দেখুন মানে সরকার এবং সরকারের যারা লোকজন তাদের প্রতিটি বক্তব্যের মধ্যে দিয়েই কিন্তু এই জিনিসটাই ফুটে উঠছে। আমাদেরকে নতুন করে ব্যাখ্যা বিশ্লেষণ বা কোনো বানিয়ে আপনাদেরকে আমরা বলছি না। তাদের চিন্তা, তাদের ভাবনা, তাদের বক্তব্য, তাদের লিখিত বিবৃতি, আবেদন প্রত্যেকটার মধ্যেই কিন্তু ফুটে উঠছে যে সরকার তার প্রতিহিংসার বশবর্তী হয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করেছে। এখানে আইনি প্রক্রিয়া কোনো বিষয় না, এটা জাস্ট একটা উপলক্ষ মাত্র, মানে লোক দেখানোর একটা বিষয়। আদালতের কার্যক্রম শেষ করতে লিখিত আবেদনও করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রের অবৈধ কর্তৃপক্ষ আওয়ামী সরকার চক্রান্তমূলকভাবেই দেশনেত্রীর বিরুদ্ধে মামলা দিয়ে তাকে সাজা দিয়েছে, সেটি আবারও প্রমাণ করলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ। তিনি হাত পা নাড়াতে পারেন না, হাঁটাচলা করতে তার মারাত্মক অসুবিধা হয়। চিকিৎসকরা বলেছেন তার বাম হাত ও পা প্রায় অবশ হয়ে পড়ছে। গুরুতর অসুস্থতার কারণে আদালতে যেতে পারবেন না, বেগম জিয়া সে কথাটি বলেছেন। কিন্তু রাষ্ট্রপক্ষ জোর করে আদালতকে ব্যবহার করে বিচার কার্য ছাড়াই রায় দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এটি সম্পূর্ণরূপে ন্যায় বিচারের পরিপন্থী, অমানবিক ও মানবাধিকার লঙ্ঘন। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হঠাৎ রাতেই যুক্তরাষ্ট্রের ভয়ে পদত্যাগ করল সরকার হাসিনা, যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞা সেনাবাহিনীকে। এবার আজকে রাতেই হঠাৎ যুক্তরাষ্ট্রের ভয়ে পদত্যাগ করল সরকার হাসিনা। আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনের মুখপাত্র ম্যাথিউ মিলার নতুন এক বিবৃতিতে হাসিনাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। মিলার বলেন, বাংলাদেশে অবৈধভাবে লুট করা সব সম্পত্তি ভারতে পাচার করেছেন সরকার হাসিনা। বিরোধী দল বিএনপিকে দমন পীড়ন করেছে সরকার হাসিনা, এজন্য বিএনপি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি, এরও অভিযোগ উঠেছে হাসিনার বিরুদ্ধে। মিলার আরও বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে, গুম করে, তাদের উপর চাপ প্রয়োগ করে তাদের টাকা লুট করেছেন অবৈধ সরকার হাসিনা। এই খবর ডিপার্টমেন্ট অফ স্টেটের কাছে জমা দিয়েছেন বাংলাদেশের এক সাংবাদিক। এদিকে যুক্তরাষ্ট্র কড়া নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সেনাবাহিনীর উপরে। বাংলাদেশে আবারও জাতীয় সংসদ নির্বাচন হবে 7 জানুয়ারি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়নি।
এই জন্য সেনাবাহিনীকে পুনরায় নির্বাচনের দায়িত্ব থেকে সরে থাকতে বলেছেন যুক্তরাষ্ট্রের সরকার জো বাইডেন। পুনরায় এই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও উপস্থিত থাকবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনের মুখপাত্র ম্যাথিউ মিলার। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট খবর পেতে টুডেজ বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর দেখো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।